এই ম্যাথটা ছিল কি 10 নম্বর ম্যাথ স্যার না 10 নম্বর 11 নম্বরটাও আমি পাই নাই 10 নম্বর এগুলো ফার্স্ট ইয়ারের 10 নম্বর ম্যাথটা তো কালকে করাইছিলাম না জি স্যার সেটার কথাই বলেছি হ্যাঁ এটার কথা বলছি এটা আচ্ছা এটা মনে হয় ছিল 2019 সালে 9 নম্বরটা এরকম অঙ্ক নাকি হ্যাঁ স্যার এটা আছে এটা ছিল 19 সালে না এগুলো স্যার বইয়ে আছে বাট 10 আর 11 নাই কারণ হচ্ছে ওগুলো ফার্স্ট ইয়ারের রিফাত কোম্পানি কি আসছিল দেখো তো রিফাত কোম্পানি বই আছে জি স্যার এটা আছে 2019 সালে এটা দেয়া আছে কিন্তু 10 নম্বর যে 2019 বোর্ড দেয়া 2019 সালে আসছে এটা বইয়ে নাই আচ্ছা তাহলে এটা মেবি তাহলে ফার্স্ট ইয়ারে তাহলে 11 নম্বরটা কি পাইছো তুমি 11 নাম্বার হ্যাঁ 11 নম্বরটাও পেয়েছি ওটা কত নাম্বার 11 নাম্বার এবং হচ্ছে 10 নাম্বারটা একই অঙ্ক হ্যাঁ সেম আচ্ছা আমরা এই কিন্তু আমার ব্যালেন্স শিটে মিলে না 11 নাম্বার জি স্যার ব্যালেন্স শিট মিলবে না কেন মিলবে স্যার আমারটাও মিলে নাই 11 নাম্বার জি স্যার ব্যালেন্স শিট আচ্ছা আমি ব্যালেন্স শিট এটা দেখাচ্ছি এটা খুব দ্রুত একটু সংক্ষেপে বুঝিয়ে দিলে তো হবে নাকি শ্রেণীবিন্যাস করে করতে হবে না সংক্ষেপে বুঝিয়ে দেব স্যার সংক্ষেপে সংক্ষেপে বুঝে দিলি আচ্ছা সংক্ষেপে যদি বুঝিয়ে দিই তাহলে আমরা দেখো এগারো নম্বর এটা হচ্ছে ব্যালেন্স শিট নাম লিখলাম না balance sheet as at December 31 2000 সামথিং কত আছে আচ্ছা এখানে আমরা বোর্ড দেখাবো না দেখো পার্টিকুলারস টাকা 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 এখানে অ্যাসেট পাশে আমি কারেন্ট আর ফিক্সড হলো আলাদা করছি না একসঙ্গে লিখে যাচ্ছি আচ্ছা আমাদের এখানে অ্যাসেট কোনগুলি আছে দেখো এখানে আগে শ্রেণীবিন্যাসটা করে নেই ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রিপেইড অফিস সাপ্লাইজ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডিভিশন এটা ব্যালেন্স শিটে যাবে নোটস অ্যাকাউন্টস পেয়েবল এটা সবগুলি ব্যালেন্স শিটে যাবে তাই না আচ্ছা তাহলে আমাদের এখানে প্রথমে আসবে ক্যাশ ক্যাশ আছে কত একটু বলো ক্যাশ 17500 তাহলে ক্যাশ হচ্ছে 17500 তারপরে আছে কি অ্যাকাউন্ট রিসিভেবল না অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল কত অ্যাকাউন্ট রিসিভেবল আছে 25000 আচ্ছা কোন সমন্বয় আছে দেখো তো অ্যাকাউন্ট রিসিভেবল কোনো কিছু বাকি আছে আয়টাই না নাই তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল কোনো সমন্বয় নেই তাহলে কত আছে এটা 40000 ওকে 40000 তারপরে কি আছে ক্লোজিং স্টক হ্যাঁ ক্লোজিং স্টক আছে কত 80000 ক্লোজিং স্টক লাস্টেরটা ধরতে হবে আমাদের এই যে এটা ক্লোজিং স্টক কত এটা ধরতে হবে তাই না 80000 হ্যাঁ 80000 আচ্ছা 80000 তারপরে আছে ক্লোজিং স্টকের পর আছে প্রিপেইড ইন্স্যুরেন্স আছে তাই না তাহলে আমরা লিখবো প্রিপেইড ইন্স্যুরেন্স
প্রিপেড ইন্স্যুরেন্স কত আছে? প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া ছিল 20,000 হ্যাঁ 15,000 আছে। প্রিপেড ইন্স্যুরেন্স 15,000। এখানে কি বলা আছে? প্রিপেড ইন্স্যুরেন্স 2 বছরের জন্য দিয়ে আছে, তাই না? তাহলে এই অঙ্ক তো করা হয়নি, আমরা দেখেছিলাম তো অন্য অঙ্ক। আচ্ছা তোমাদের এটা ব্যালেন্স শিট করতে পারেনি না? আচ্ছা তাহলে 15,000 অর্ধেক কত হচ্ছে? এটা 2 বছরের জন্য দেওয়া আছে। 7,500। হ্যাঁ 7,500। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। জি ভাই আমি যে একটু পড়াচ্ছি ভাই। এই 10টার দিকে। আচ্ছা 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 ঠিক আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাহলে কত আছে বাবা? 15,000 না? তাহলে এখানে হবে কত? 7,500। 500 আচ্ছা তারপরে আছে প্রিপেইড এর পর আছে অফিস সাপ্লাইজ। সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ কত আছে? সমন্বয় আছে? 5,000 অফিস সাপ্লাইজ সমন্বয় আছে? সমন্বয় নেই তো। 5,500। সমন্বয় নেই, তাহলে এটা কি 5,500? সমন্বয় নেই, এটা কেমন হলো? 5,500 ওকে। তারপরে আছে অফিস ইকুইপমেন্ট। 80,000। 80,000। এখান থেকে বাদ দেবো কি? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন না? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত আছে আমাদের? এখানে আছে 36,000 আর নতুন করে হয়েছে কত? 10%। তাহলে ছিল হচ্ছে 36,000। 36,000 ছিল আগে থেকে, যোগ নতুন করে 10% কত হচ্ছে? 8,000, তাই না? 80,000 10% 8,000। 36 আর 8 হচ্ছে কত হচ্ছে? 44,000। 44,000 বাদ দিলে থাকবে কত? 36,000 না? ওকে। তারপরে আছে কি আছে? অফিস ইকুইপমেন্ট গেল, আর তো কিছু নেই। এগুলো যোগ করবো। 1,86,500। কত? 1,86,500। সবগুলো যোগ করে 1,86,500 হয় না? জি স্যার। আচ্ছা আমরা এখন লাইবিলিটি এন্ড ওনার ইকুইটি দেখবো। এটা হচ্ছে টোটাল অ্যাসেট। যেমন হচ্ছে লাইবিলিটি and owners equity. Liability and owners equity. Liability and owners equity তে আমাদের দেখো প্রথমে লিখো লাইবিলিটি না? লাইবিলিটি আমাদের কি কি আছে? আমাদের লাইবিলিটি আছে এই যে মর্টগেজ 8% মর্টগেজ নোটস আছে 8%। তাহলে 8% মর্টগেজ নোট কত টাকা আছে? 8% মর্টগেজ নোটস আছে 52,000। হ্যাঁ কত আছে? 52,000। তারপর আছে অ্যাকাউন্টস পেয়েবল কত আছে? 32,000। 32,000 না এটা? আচ্ছা ওকে। আমাদের আর কিছু নেই, এই দুটাই। আর কোনো খরচ? স্যার 8% ওইখানে তো একটা সমন্বয় স্যার দেওয়া আছে যে 8% মর্টগেজ নোট। আচ্ছা আচ্ছা ওই তো সমন্বয় যেটা আছে এটাকে আমরা ভাগ করব। 8% মর্টগেজ নোটস নেক্সট ইয়ারে যাবে, মানে কারেন্ট লাইবিলিটিতে যাবে। কারেন্ট লাইবিলিটিতে যাবে 22,000 আর অবশিষ্টটা যাবে লং টার্ম লাইবিলিটিতে। আমরা একসঙ্গে লিখেছি, একত্রিত করছি, বুঝতে পারছো? আমি তো বললাম যে একবার সংখ্যা ব্যবহার করে দিব, মানে এই দায় পাশে পুরাটা 52,000 টাকাই আসবে, বাট কারেন্ট লাইবিলিটিতে যাবে 22,000 আর অবশিষ্ট 30,000 টাকা যাবে লং টার্ম লাইবিলিটিতে। বুঝতে পারছো? ওটা যোগ করে 52,000 যাবে। মানে ওটা কি হবে? স্যার লং টার্মে যাবে 30,000। হ্যাঁ লং টার্মে যাবে 30,000। হ্যাঁ এর আগে যে অঙ্কটা করেছে ওই রকমটা হবে।
তারপর ডিপ্রিসিয়েশন, স্যালারিস, আর কোনো কিছু নেই এখানে, এটা তো খরচ ওখানে হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 84,000। আর আমাদের এখানে ওনার ইকুইটি কি ক্যাপিটাল আছে এখানে? ক্যাপিটাল আছে? ক্যাপিটাল নাই। তাহলে নেট ইনকাম ডাইরেক্ট আমরা লিখবো এখানে। নেট ইনকাম কত টাকা আছে বাড়াইছে? নেট ইনকাম রেট হচ্ছে 1,02,500। 1,02,500। তাহলে 1,86,500 তোমার, এটা হচ্ছে 1,86,500। এখন মিলে যাবে, তাই না? টোটাল অ্যাসেট আর এটা টোটাল লাইভ 1,86,500, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, ওকে, আমরা পরের আরেকটা অঙ্ক দেখি। তাহলে 2019 সালে সমস্যা ছিল। হ্যাঁ, বলো। 2 নম্বরে হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স একটু বুঝে দিলে ভালো হতো। 3 নাম্বার সমন্বয় 2 নম্বরে। 2 নম্বর অঙ্কে? হ্যাঁ, 2 নম্বরে 3 নাম্বার সমন্বয় ব্যাড ডেট এক্সপেন্স এটা। আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। আমরা বুঝে দিচ্ছি একটু, দাঁড়াও। 9 নম্বর অঙ্ক যেটা, এটা 2019 সালে এসেছিল না? নয় নম্বর অঙ্কটা আসছিল 2019 সালে। তো এখানে দেখো, এই অঙ্ক কি তোমরা করছিলে, বাসায় ট্রাই করছিলে? এটা কি হয়েছে না হয় নাই? এটা তো বেশি ঝামেলার ইয়ে দেওয়া নাই, হয়তো অনেক বড় অঙ্ক দেওয়া আছে, খুব বেশি ঝামেলার ইয়ে দেওয়া নাই এখানে। এটাতে আর একটু তোমরা যারা করোনি, তোমরা ট্রাই করবে বাসায়, একটু দেখো। এখানে 2019 সালে যেটা এসেছিল 9 নম্বর অঙ্ক, এটা ক্যাশ হচ্ছে ব্যালেন্স শিটে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স শিটে যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এখানে আছে। আমাদের এই অঙ্কে কি কস্ট অফ গুডস আছে? নাই। এই অঙ্কে আছে কি পারচেস আছে, তাই না? ওই এই যে পারচেস আছে, এই অঙ্কে পারচেস দেওয়া আছে। তার মানে এই অঙ্কে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা আছে সেটা হচ্ছে কি ওপেনিং। তাহলে এটা কি ওপেনিং, তাই না? তাহলে ওপেনিং, এটা আমাদের ওপেনিংটা কোথায় যাবে? ওপেনিংটা যাবে ইনকাম স্টেটমেন্টে, আর ক্লোজিংটা যাবে কোথায়? ব্যালেন্স শিটে। তারপর আছে স্টোর সাপ্লাইজ ব্যালেন্স শিটে যাবে, প্রিপেড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটে, স্টোর ইকুইপমেন্ট ব্যালেন্স শিটে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে, অ্যাকাউন্টস পেয়েবল ব্যালেন্স শিটে, ক্যাপিটাল ব্যালেন্স শিটে, ড্রয়িং ব্যালেন্স শিটে। আর এই সাইডে যেটা স্টোর সাপ্লাই, এটা কি চলতি সম্পদ? চলতি সম্পদ, হ্যাঁ, চলতি সম্পদ। তারপর আছে সেলস এন্ড সেলস রিটার্ন। হ্যাঁ, বলো। অফিস সাপ্লাই আর স্টোর সাপ্লাই দুটো কি সেম জিনিস? স্টোর সাপ্লাইজ বলতে দুটাই কাইন্ড আছে। স্টোর সাপ্লাইজ বলতে স্টোরে আমাদের গুদাম ঘরে যে সাপ্লাইগুলি ব্যবহৃত হয় সেগুলা, আর অফিস সাপ্লাই হচ্ছে আমাদের স্টেপলার, কালি, কার্বন, পেপার, এই জিনিসগুলো। আর স্টোরে ব্যবহার হয় বিভিন্ন ছোট ছোট, ধরো কোনো চাটাই বস্তা বা কোনো ছোটখাটো সেলাই কোনো কিছু করা, সুস টুস, এগুলা, দড়ি টড়ি, এগুলা, ঠিক আছে? এগুলা হচ্ছে আমাদের কাছে স্টোর সাপ্লাইজ, মানে ছোট ছোট জিনিসগুলো স্টোরে যেটা ব্যবহৃত হয়। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, সেলস এন্ড সেলস রিটার্ন, পারচেস এন্ড পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, ফ্রেট ইন, এগুলো যাবে সব ইনকাম স্টেটমেন্টে। সেলস এবং পারচেস সম্পর্কিত সেলস, স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, আদার সেলিং এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স। তো এই সবগুলো কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে এইভাবে আমরা এই ক্যাটাগরি। রেন্ট ইনকাম এটা কি? হ্যাঁ, এখানে আছে যে রেন্ট ইনকাম এটা কি? ওই ইনকাম কই দেখলে তুমি? এখানে আছে এক্সপেন্স, একটা মেথড আছে রেন্ট ইনকাম, ভাড়া আয়। হ্যাঁ, এটা আমাদের অপরিচালনা আয়। রেন্ট ইনকাম, এটা আয় হয়েছে আমাদের আয় হতে পারে না, অপরিচালনা আয়। হ্যাঁ, আমরা এটা এত বড় দোকান, একটা ব্যবসা করার জন্য নিচ্ছি এই প্রিমিসেস, এখানে এইটুকু অংশ, এই ঘরটা আমাদের লাগে না। এটা কি করেছে? আরেকজন পান বিড়ি সিগারেটের দোকান দেওয়ার জন্য হয়তো দোকান ভাড়া আমরা দিয়ে দিচ্ছি আরেকজনকে, এর কাছ থেকে ভাড়াটা আমরা নিই, ঠিক আছে?
এই ভাড়াটা হচ্ছে আমাদের আয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো তাহলে এই অঙ্ক দেখাতে মনে হয় হবে না, তোমরা নিজেরাই পারবে। সেলস থেকে এই যে সেলস আছে, যেটা একটু খেয়াল করো, যে এখানে যে সেলস আছে কত টাকা দেখো, 99,400। খেয়াল করো, এই যে 99,400 টাকা সেলস আছে, এই সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দেবো, দিয়ে সরি এটা তো পার্টস না, সেলস, হ্যাঁ, এই সেলস থেকে সেলস রিটার্নটা বাদ দেবো, বাদ দিয়ে নেট সেল করবো আমরা। বুঝতে পারছো? আর এদিকে আছে আবার কি, এটা কি পার্সেস রিটার্ন এন্ড পার্সেস। এই যে পার্সেস 32,300, এখান থেকে পার্সেস রিটার্নটা আমরা বাদ দেবো, 62,300 থেকে 19,655 টাকা বাদ দেবো পার্সেস রিটার্ন, বাদ দিয়ে নিট পার্সেস করব। সেখান থেকে এই পার্সেস ডিসকাউন্টও বাদ দেবো, এই যে পার্সেস ডিসকাউন্ট 1,356 টাকা, এটাও বাদ দেবো। তাহলে তোমরা একটু চোখ বন্ধ করে একটু ভাবনা নিয়ে আসতে হবে তোমার মনের মধ্যে। আমরা কস্ট অফ গুডস সোল্ড কেমনে নির্ণয় করি? ওপেনিং স্টক, ওপেনিং এর সাথে আমরা কি করি বলতো? পারচেজ যোগ করি, পারচেজ রিটার্ন থাকলে মাইনাস করবো, ডিসকাউন্ট থাকলে মাইনাস করবো, দেন হচ্ছে পেড ইন বা কেরাসিন থাকলে ওটা যোগ করবো। হ্যাঁ, ফ্রেট ইন বা ক্যারেজ থাকলে এবং ওয়াইজেস থাকলে যোগ করবো, তাই না? হ্যাঁ, এই থিমটা তোমার মনের মধ্যে নিয়ে আসতেই হবে, নিয়ে আসলে তুমি এই অঙ্ক সহজে করতে পারবে। এই দুটো খরচ হচ্ছে প্রত্যক্ষ খরচ, এগুলা এই যে ফ্রেট ইন, এগুলা যোগ করতে হবে, ফ্রেট ইন এবং ওয়াইজেস। এই ফ্রেট ইন বা ক্যারেজ ইন এগুলা একই অর্থ, ফ্রেট ইন ক্যারেজ ইন ট্রান্সপোর্টেশন ইন এগুলা একই অর্থ, অথবা ওয়াইজেস থাকলে সেটা আমাদের যোগ করতে হয় পার্সেসের সাথে। করলে সেখান থেকে আমরা ক্লোজিং স্টক কোথায় পাবো? ক্লোজিং স্টক সবসময়ের জন্য এখানে সমন্বয় দেওয়া থাকে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্লোজিং স্টক কত, 30,000, এটা সমন্বয়, এটা বাদ দেবো আমরা। বাদ দিলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। আর অ্যাজ ইউজুয়াল তারপরে আমাদের অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিতে হবে, এই যে স্যালারি, ইউটিলিটি, রেন্ট এক্সপেন্স, এই জিনিসগুলো আমরা বাদ দেবো, বাদ দিয়ে নেট ইনকাম নির্ণয় করবো। আর এখানে যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা সমন্বয় করতে হবে। স্টোর সাপ্লাইস ইনভেন্টরি আছে এত টাকা, স্টোর সাপ্লাইস ইনভেন্টরি 500 টাকা। এখন এখানে কি বলা আছে দেখো, স্টোর সাপ্লাইস আছে কত, স্টোর সাপ্লাইস এখানে এই যে স্টোর সাপ্লাইস কত আছে, 1991 টাকা। তাহলে 1991 টাকা স্টোর সাপ্লাইস ছিল, এবং স্টোর সাপ্লাইস আছে কত, 500 টাকা। তাহলে 1491 টাকা খরচ হয়ে গেছে, এটা এক্সপেন্স হিসেবে দেখাবো, স্টোর সাপ্লাইস এক্সপেন্স হিসেবে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, আর 500 টাকা দেখাবো ব্যালেন্স শিটে, তাই না? আচ্ছা, তাহলে এই অঙ্কটা স্কিপ করে গেলাম, তারপর তোমরা দেখো, কোনো সমস্যা হলে আমি এটা আবার দেখাবো, আলোচনা করব। আর সমন্বয় আমাদের বেশি নাই, ঝামেলা নাই, এখানে খরচগুলো বাকি আছে, প্রিপেড ইন্স্যুরেন্স, এই জিনিসগুলো আমাদের জানাই মোটামুটি। এখন 2010 সালে, আর তোমার কোন কথা বললে? 2 নম্বরের 4 নম্বর 3 নম্বর সমন্বয়। আমাদের এই অঙ্কটা কিন্তু অনেক ভালো অঙ্ক, যেটা রেন্ট ইনকাম 50%, এই অঙ্কটা একটু বড় টাইপের, কিন্তু অনেক ভালো একটা অঙ্ক। এটা আজকে আমরা করবো, এই অঙ্কটা করবো। আচ্ছা, 2 নাম্বার না, এটা 1 নাম্বার। এটা 2 নাম্বার। 2 নাম্বার কোনটা? এটা 3 নাম্বার। 2 নম্বরের 3 নম্বর সমন্বয় এটা।
এই অঙ্ক এবং আমি যে অঙ্ক দেখে দিলাম ওই অঙ্ক একই অঙ্ক প্রায়। এই যে অঙ্কটা 7 নম্বর। bad debt expense এটা হ্যাঁ 7 নম্বর অঙ্কটা 2009 সালে পাস কোর্স 2009 সালে এসেছিল, এখানেও একই কথাই বলা আছে। হ্যাঁ এই যে রেট অফ 6000 টাকা, ব্যাড ডেটস অ্যালাউন্স ফর ডাউটফুল 5, একই অঙ্ক। তো এই অঙ্কটা আমি করাই, ঠিক আছে? এই অঙ্কটা অনেক ধরনের সমন্বয় আছে, এখানে অনেক কিছু বলা আছে, অঙ্কটা একটু জটিল টাইপের। এই অঙ্কটা করে শেষ করে দে। আর এই ধরনের অঙ্ক আচ্ছা, এই অঙ্ক এরকম অঙ্ক তো করা হয়েছিল তোমাদের। আচ্ছা এই অঙ্কটা আমি করাই, দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমাদের অনেক ধরনের ইনফরমেশন আছে, এটা পাস কোর্স 2009 সালে এসেছিল। আচ্ছা দেখো, তোমরা বলো বিল্ডিং আমাদের কাছে কি? আমাদের কোথায় যাবে? আমাদের ব্যালেন্স শিটে যাবে, তাই না? আচ্ছা তারপর ফার্নিচার এন্ড ফিটিংস, ফিক্সড অ্যাসেটস, ব্যালেন্স শিটে। পারচেজ সেলস, ইনকাম স্টেটমেন্ট। ইনভেন্টরি 119, ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট। অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, ইনকাম স্টেটমেন্ট। তারপর 10% লোন, স্যার এটা লং টার্ম লায়াবিলিটিস। হ্যাঁ লায়াবিলিটি, ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটে যাবে। থ্যাংক ইউ। তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল, স্যার এটা কারেন্ট অ্যাসেটস ব্যালেন্স শিট। হ্যাঁ ব্যালেন্স শিটে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল, এটাও লায়াবিলিটি। হ্যাঁ লায়াবিলিটি। স্যালারি এক্সপেন্স, স্যার ইনকাম স্টেটমেন্ট। প্রিপেইড অ্যাডভার্টাইজিং, অগ্রিম বীমা, অগ্রিম বিজ্ঞাপন, কারেন্ট অ্যাসেট। হ্যাঁ যে কোনো প্রিপেইড করছে কারেন্ট অ্যাসেট। ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয়ের ভাড়া, ক্যারিজ আউটওয়ার্ড, বিক্রয়ের ভাড়া। বহির্মুখী খরচ, বহির্মুখী পরিবহন খরচ। তাহলে বহির্মুখী পরিবহন যদি থাকে ইনকাম স্টেটমেন্ট, এটা খরচ। হ্যাঁ স্টোর এক্সপেন্স, এক্সপেন্স লেখা আছে ইনকাম স্টেটমেন্ট। জেনারেল এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট। রেন্ট ইনকাম, ভাড়া আয়, আয় বলে নন অপারেটিং ইনকাম। হ্যাঁ নন অপারেটিং ইনকাম, ইয়েস। হ্যাঁ তারপর আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট। 10% ইনভেস্টমেন্ট, ফিক্সড ইনভেস্টমেন্ট। ব্যালেন্স শিটে যাবে এটা। হ্যাঁ ব্যালেন্স শিটে যাবে, জি। তারপরে আছে সোনিয়া ক্যাপিটাল, ব্যালেন্স শিটে যাবে। ড্রয়িং, জি স্যার, ব্যালেন্স শিটে যাবে। Recording in progress. তারপরে আছে কি ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে? ব্যাংক ব্যালেন্স ব্যালেন্স শিটে যাবে, তাই না? হ্যাঁ কারেন্ট অ্যাসেট। আচ্ছা তাহলে আমরা এটা শ্রেণীবিন্যাস করে নিলাম, আমরা ব্যালেন্স শিটে কোনগুলো যাবে কোনগুলো ইনকাম স্টেটমেন্টে যাবে এটা আমরা করে নিলাম। এখন এখানে এই বিষয়গুলো আমাদের একটু নজর দিতে হবে। যেখানে দেখো
10% লোন, 10% দ্বারা বুঝাবে সুদের হার, ঠিক আছে? মানে লোনের উপর সুদের হার আমাদের দিতে হবে, লোনের উপর সুদের হার দিতে হবে। লোনটা টেকেন মানে নিয়েছিলাম কখন? 1/7/2009, তাহলে 1/7/2009 আমরা এটা নিয়েছিলাম, লোনটা নিয়েছিলাম। অঙ্কটা শেষ কবে? 31শে ডিসেম্বর 2009। তাহলে 1/7 মানে জুলাইয়ের 1 তারিখে নিয়েছিলাম, জুলাইয়ের 1 তারিখ থেকে এই ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? 6 মাস না? 6 মাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি 6 মান্থ, 6 মান্থ আমাদের ব্যবসায়ে আছে, তা 6 মাসের সুদ আমাদের দিতে হবে, তাহলে 6 মাসের সুদটা কাউন্ট করতে হবে। আচ্ছা, তারপরে আছে 50% আছে রেন্ট ইনকাম, মানে রেন্ট ইনকাম যা আছে 11,000 টাকা, এর অর্ধেক আমাদের আয় হিসাবে ধরতে হবে আর অর্ধেকটা অগ্রিম বলে ধরতে হবে। মানে রেন্ট ইনকাম 11,000 টাকা, রেন্ট ইনকাম আমাদের কত আছে? 11,000। 11,000 টাকা 50%। আচ্ছা, না এটা একটু বলে এলো, রেন্ট ইনকাম আছে 11,000 টাকা, 11,000 টাকা আমরা 50% পেয়েছি, মানে 50% রেন্ট ইনকাম আমরা পেয়েছি 11,000 টাকা। তার মানে কি আরো 50,000 তাহলে ডিউ আছে না? মানে 50% ডিউ আছে না? মোট তো হচ্ছে 100%। মানে বিষয়টা এরকম, মানে একটা বছরে আমরা অর্ধেক ভাড়া পেয়েছি, মানে 50% ভাড়া পেয়েছি কত? 11,000 টাকা। তাহলে আরো তো ভাড়া পাবো আমরা, কত পার্সেন্ট পাবো? 50% আরো পাবো, 50%। তার মানে 50% বাকি আছে, তাহলে এটা যোগ করতে হবে। আর তারপরে আছে 10% ইনভেস্টমেন্ট, এটা দ্বারা সুদ বোঝাবে। আর এটা কোথায় যোগ হবে? এটা নন অপারেটিং ইনকাম হিসেবে আমরা 11,000 টাকা রেন্ট ইনকাম লিখলাম, তো তারপর লিখবো ডিউ, 11,000 টাকা, মোট হচ্ছে 22,000 টাকা। দেখাবো, বুঝতে পারছো? এটা যখন অঙ্ক করবো এটা পুরোপুরি বুঝতে পারবে। দেখো, আমরা আয় বিবরণীতে এটা দেখাবো। তাহলে এখানে আমাদের আছে ইনভেস্টমেন্ট এত তারিখ, আবার এটা 6 মাসের 1/7/9 আমরা ইনভেস্টমেন্ট করছি, তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের, এটাও 6 মাসের ক্যালকুলেশন করতে হবে। বিনিয়োগের সুদ হচ্ছে আমাদের কাছে কি? বিনিয়োগের সুদ আমাদের কাছে আয়, আর এটা হচ্ছে আমাদের কাছে ব্যয়, তাই না? আচ্ছা, এখন সমন্বয়গুলো কি কি বলছে দেখো। সমন্বয়গুলো বলা আছে যে প্রিপেইড অ্যাডভার্টাইজিং কভার দ্য মান্থ সেপ্টেম্বর 2009 টু মার্চ এত, তাহলে সেপ্টেম্বরের 2009 থেকে শুরু হবে মার্চের 2010 সালে মার্চ পর্যন্ত। তাহলে কয় মাসের দিয়ে আছে প্রিপেইডের? এটা 6 মাসের জন্য 4 মাস। প্রিপেইড কই? প্রিপেইড এই যে, তাহলে প্রিপেইড অ্যাডভার্টাইজিং যেটা বলা আছে সেপ্টেম্বর 9 থেকে শুরু হবে মার্চের 10 পর্যন্ত, তাহলে কয় মাস হচ্ছে? সেপ্টেম্বর 6 মাস, 7 মাস। 7 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আচ্ছা, তাহলে সেপ্টেম্বর এটা বলা নাই, যে এটা বলা আছে অ্যাডভার্টাইজিং কভার দ্য মান্থ সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর কভার করবে, অক্টোবর কভার করবে, নভেম্বর করবে, ডিসেম্বর, মার্চ। আচ্ছা, 7 মাস হচ্ছে না? তাহলে এটা হচ্ছে কয় মাস? 7 মাস, 7 মান্থ। তাহলে 7 মান্থের মধ্যে আমাদের 2009 সালে হিসাব করতেছি না আমরা? অঙ্কটা কোন সালের? এই যে 2009 সালের অঙ্ক না? তাহলে সেপ্টেম্বর থেকে 2009 এর ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? 7 মাস। হ্যাঁ, 7 মাস হচ্ছে। 7 মাস। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কোন 7 মাস হচ্ছে? সেপ্টেম্বর থেকে 4 মাসের স্যার। শুধু 2009 এর অংশটুকু নিব, শুধু 2009 এর অংশ নিব। 4 মাস। মোট 7 মাসের মধ্যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 2009 এর 4 মাস না? এই 4 মাসেরটা খরচ হয়ে গেছে, আর বাদ বাকি 3 মাস কি হয়েছে?
প্রিপেইড বাকি আছে, আছে প্রিপেইড আছে, অগ্রিম দেওয়া আছে। অগ্রিম দেওয়া আছে। ইয়েস, বুঝতে পারছো এটা বিষয়টা? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে 2 নম্বর সমন্বয়। 2 নম্বর সমন্বয় বলা আছে, তোমরা ভালো বুঝতেছো কিন্তু সময় কম তো, যার কারণে তোমাদের একটু প্র্যাকটিসের সুযোগটা থাকছে না আর কি। এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড কত? 2,25,000 টাকা। আমাদের সমাপনী মজুত মূল্যায়ন করা হয়েছে কত বাবা? 2,25,000। তার মধ্যে বলা আছে হুইচ ইনক্লুডস, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে গুডস পণ্য, ওর মূল্য কত? 25,000। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে 25,000 টাকা পণ্যের মূল্যের পণ্য অন্তর্ভুক্ত আছে সোল্ড, বিক্রয়, বাট নট ইট ডেলিভার টু কাস্টমার। ব্যাপারটা এরকম যে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 2,25,000 টাকা, যার মধ্যে 25,000 টাকা মূল্যের বিক্রয় অন্তর্ভুক্ত আছে, যেটা কাস্টমারের কাছে ডেলিভারি করা হয় নাই, মানে বিক্রয় করেছি বাট কাস্টমারকে দেওয়া হয় নাই। তাহলে এর কাজটা কি? বিক্রয় করেছি, কাস্টমারকে দেওয়া হয় নাই, আর কাজটা হচ্ছে শুধুমাত্র এই 2,25,000 টাকা থেকে এই 25,000 টাকা মাইনাস করবো, এখান থেকে এটা মাইনাস করবো, এটাই কাজ, আর কিচ্ছু না। মানে ক্লোজিং স্টক থেকে আমরা এটা মাইনাস করবো। ক্লোজিং স্টক দেখাবো কত? তাহলে 2,20,000। 2,20,000। বুঝতে পেরেছো? এটার কাজ শুধু এটাই 2 লক্ষ। যে হ্যাঁ, শুধু এখন 2 লক্ষ হবে। তাহলে এখান থেকে আমরা বাদ দেব যে আমরা কোনো পণ্য ডেলিভারি করেছি বাট সেটা এখনো সরবরাহ করিনি, সেটা যদি সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা শুধুমাত্র মাইনাস করব। তারপরে আছে ক্রেডিট সেল। ক্রেডিট সেল মানে কি? বাকিতে বিক্রয় 2,000 টাকা, হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুক। 2,000 টাকা হিসাব বইতে লেখা হয়নি। তাহলে হিসাব বইতে লেখা হয়নি তার মানে কি? ক্রেডিট সেলস ওমিটেড। এখানে ওমিটেড কোথাও থাকতে পারে, এরকম ওমিটেড মানে কি? বাদ পড়েছে, লেখা হয়নি, ছাড়া পড়েছে, এরকম। তাহলে লেখা হয়নি, বাদ পড়েছে, ছাড়া পড়েছে, অ্যাকাউন্টেড ফর, নট কাউন্টেড ফর, হাবি জাবি, এরকম অনেক কিছু বলা থাকতে পারে। মানে মূল কথা হচ্ছে বিক্রয় হয়েছে বাট সেটা লেখা হয়নি। তাহলে বিক্রয় হয়েছে, লেখা হয়নি, তাহলে এটার যদি সাধারণ জাবেদা লিখতে হবে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। তাহলে এটা বিক্রয়ের সাথে যোগ করতে হবে, আয়ের সাথে যোগ হবে, আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের সম্পদ বেড়ে যাবে, সম্পদের সাথে যোগ করতে হবে। তারপরে আছে নাহার মানে মালিক, ইজ উইথড্রন গুডস, ওর টাকা 3,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছে, হার পার্সোনাল কনজামশন, তার ব্যক্তিগত ভোগের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য, অফ হুইচ দেয়ার ইজ নো রেকর্ড ইন দ্য বুক, যেটা হিসাবের বইতে এখনো লেখা হয়নি। তার নাহার কি করেছে? 3,000 টাকা মূল্যের পণ্য কি করেছে? ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করেছে, যেটা এখনো হিসাবের বইতে লেখা হয়নি। তাহলে হিসাবের বইতে লিখতে হবে, তাহলে বাদ পড়েছে, লেখা হয়নি, এরকম হলে সাধারণ যে জাবেদা হয় সেই জাবেদা দিতে হবে। তাহলে পণ্য উত্তোলন করলে কি লিখবো? ড্রয়িংস ডেবিট আর পারচেস ক্রেডিট। পণ্য যদি উত্তোলন করে থাকে তাহলে পারচেস ক্রেডিট। আর তারপরে আছে অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অ্যান্ড মেক এ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 5%। সরি, এখানে বলা আছে রাইট অফ টাকা 6,000 অ্যাজ ব্যাড ডেটস। 6,000 টাকা হচ্ছে কি? ব্যাড ডেটস। ব্যাড ডেটস বলতে যেটা একবারে লোকজনের কাছ থেকে আমরা টাকা পাবো না, যে অংশটুকু, সেটা নাম হচ্ছে ব্যাড ডেটস। কত? 6,000 টাকা। আর এখানে অ্যালাউন্সটা কত রাখতে বলছে? 5%। অ্যাকাউন্ট অবশিষ্ট অ্যাকাউন্ট রিসিভেবলের উপর, মানে রিমেইনিং অ্যাকাউন্ট রিসিভ, মানে অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি রাখতে হবে। এটার কাজ এমন বেশি জটিল না, এটা জটিল মনে হচ্ছে, জটিল না। এখানে আমাদের সূত্র একটাই, সূত্র হচ্ছে নিউ যোগ, নিউ প্লাস নিউ যোগ, আর ওল্ড মাইনাস, এটা হচ্ছে আমাদের সূত্র। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। ফার্নিচার এবং ফিটিং ডিপ্রিসিয়েটেড 15%, ফার্নিচার এবং ফিটিং ডিপ্রিসিয়েটেড হয়ে যাবে কত? 15%। ওকে, এটা এখানে আমাদের মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতে বলছে, দুটো করতে বলছে। মোটামুটি জটিল অঙ্কগুলোর মধ্যে এটি একটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 7 নম্বর।
7 নম্বর অঙ্ক রিকোয়ারমেন্ট এ কোম্পানি হচ্ছে মেসার্স নাহার ট্রেডার্স লিখবো ইনকাম স্টেটমেন্ট তারপর লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2000 কত সালটা 2009। ওকে, আমরা এটা এরকম করার পর এটা আমরা ঘরটা দেখাবো নাম ধাম লেখার পর লিখবো পার্টিকুলার। তোমরা বলবে কোনো কিছু ছাড়া পড়লে আমি সেটা ধরবো লিখবো। হ্যাঁ, প্রথমে কি লিখবো বলো তো? রেভিনিউ। হ্যাঁ, প্রথমে লিখবো রেভিনিউ। এখানে কি আছে? সেলস। আচ্ছা দেখো, সেলস এর এখানে আমাদের অনেক কথা আছে। সেলস এখানে আছে কত? এখানে খেয়াল করো, এই যে পারচেজ এন্ড সেলস, এই পারচেজ এন্ড সেলস এ আমাদের এখানে বলা আছে যেটা 12,19,000 এটা হচ্ছে সেলস, আর 5 লক্ষ এটা হচ্ছে পারচেজ। একই লাইনে লেখা আছে। ডেবিট এটা হচ্ছে কি? পারচেজ। আর ক্রেডিট এটা হচ্ছে কি? সেলস। তাহলে সেলস থেকে এখানে লিখবো 12,19,000 না? 12,19,000। ওকে, এখন সেলস রিটার্ন আছে কি অঙ্কের মধ্যে? এই সাইডে দেখো যেগুলো দেখাইছি, সেলস রিটার্ন আমাদের কাছে দেওয়া নাই, তাই না? এই সাইডের দাগগুলো দেখবো আমরা। এটা মিশিয়ে দেই। এগুলো মিশিয়ে দেই। তাহলে এই সাইডে যে সবুজ দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে সেলস রিটার্ন দেওয়া নেই। সেলস রিটার্ন দেওয়া নেই, কিন্তু আমাদের অঙ্কে কিন্তু বলা আছে সেলস বাদ পড়েছে, লেখা হয়নি। 3 নম্বর সমন্বয়, এই যে 3 নম্বর সমন্বয়, সেলস লেখা হয়নি 2000 টাকা। যে ক্রেডিট সেল অফ টাকা 2000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুকস, বইয়ের মধ্যে লেখা হয়নি। কত? 2000 টাকা। তাহলে এটা একটু লিখতে হবে। লিখতে হলে তখন কি হবে? সঙ্গে যোগ হবে না? তাহলে এখানে লিখবো আনরেকর্ডেড সেলস। আনরেকর্ডেড সেলস কত? 2000 না? তাহলে এটা যোগ করি, আমরা যোগ করে এবার পার করে দেবো। কত? 12,21,000। এটার নাম কি? নেট সেল। আর কোনো সেলস নেই। এখন এখান থেকে কি করব বলতো? হ্যাঁ, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এখানে আমাদের প্রথমে কি আসবে বলতো? কস্ট অফ গুডস সোল্ড না, পারচেজ পরে ওপেনিং স্টক আসবে। প্রথমে আসবে কি? প্রথমে আসবে আমাদের ওপেনিং স্টক। তাহলে লিখবো এখানে ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত টাকা আছে? আমাদের ট্রায়াল বেসে দেখো, ওপেনিং স্টক এই যেটা কত আছে? 2 লাখ না? হ্যাঁ, তাহলে এখানে ওপেনিং স্টকটা সবসময় ছিল মাঝের ঘরে। কত? 2 লক্ষ। তারপরে কি করব? পারচেজ যোগ করব।
পারচেজ কত টাকা আছে? পারচেজ আছে 5 লক্ষ। এটা তাহলে 5 লক্ষ টাকা এখানে লিখবো। পারচেজের কোনো সমন্বয় আছে? পারচেজের সমন্বয় আছে, তাই না? আর পারচেজ রিটার্ন এখানে আছে নাকি দেখো তো। এই পাশে দেখো যেগুলো পারচেজ রিটার্ন বা পারচেজ ডিসকাউন্ট বা ক্যারিজ ইন ওয়েজেস এগুলো আছে কি নাই? ক্যারিজ আউটওয়ার্ড আছে। আউটওয়ার্ড হলে এখানে আসবে না, এটা হচ্ছে বিক্রয়ের খরচ। ইন থাকলে, ক্যারিজ ইন থাকলে এর সঙ্গে যোগ করতাম। বুঝতে পেরেছো? তাহলে আমার পারচেজ থেকে এখানে কোনো কিছু বাদ যাবে না, বা বাদ যাওয়ার মতো কোনো কিছু নেই আমাদের এই রেওয়া মিলে ট্রায়াল ব্যালেন্স। এখন সমন্বয়ে কি আছে? সমন্বয়ে আমাদের পারচেজ এখানে এটা ইনিং ইনভেন্টরি, ক্রেডিট সেলস, নার উইথড্র, এই যে 4 নাম্বার সমন্বয়। 4 নাম্বার সমন্বয় কি বলছে? মালিক পণ্য উত্তোলন করেছে। তাহলে মালিক যদি পণ্য উত্তোলন করে তাহলে কি হবে? এখানে গুডস উইথড্র হিসেবে বাদ যাবে। হ্যাঁ, গুডস উইথড্র, হ্যাঁ মাইনাস হবে। গুডস উইথড্র কত করছে মালিক পণ্য উত্তোলন? 3000 টাকা, তাই না? এই 3000 টাকা। তাহলে 3000 টাকা মাইনাস করব, আর কোনো কিছু নেই। তাহলে বাদ দেব, বাদ দিলে কত থাকে? 4,97,000 টাকা। এই দুটো এখন যোগ করব, কিন্তু এখানে আরো আমাদের বাদ যেত। যদি পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন এগুলো থাকতো তাহলে বাদ যেত। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের ক্যারিজ ইনওয়ার্ড বা ওয়েজেস এগুলো থাকলে যোগ হতো, তাই না? এগুলো নেই। তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে কত? 6,97,000। হ্যাঁ, ওকে, 6,97,000। এখন এই 6,97,000 টাকা থেকে আমরা কি করব? ক্লোজিং স্টক মাইনাস করব, না? ক্লোজিং স্টক কত আছে বাবা? ক্লোজিং স্টক আছে এখানে 2,25,000, কিন্তু আবার এর মধ্যে 25,000 টাকা মানে বিক্রয় করেছি, সেটা অন্তর্ভুক্ত আছে। তাহলে 2,25,000 মধ্যে আমরা ক্লোজিং স্টক 2,25,000 মধ্যে থেকে জাস্ট এই 25,000 টাকা বাদ দেব। তাহলে বাদ দিলে থাকবে কত? 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা এখান থেকে মাইনাস করো। 2,00,000 টাকা মাইনাস করো। তাহলে 2,00,000 টাকা মাইনাস করলে কত হয়? 4,97,000 টাকা। ওকে, এই 4,97,000 টাকার নাম কি? কস্ট অফ গুডস সোল্ড, তাই না? এটার নামই হচ্ছে কি? কস্ট অফ গুডস সোল্ড। গ্রস প্রফিট না স্যার? না, গ্রস প্রফিট হবে না, আমি বাদ দেইনি তো। বাদ দেইনি তো আমি। এটা 4,97,000, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। স্যার এটা গ্রস প্রফিট না? এরপরে মাইনাস করার পর এরপরে যখন জিনিসটা মাইনাস হলে তো ওটা নাম হবে। তাহলে আমরা মাইনাস করব। এখন মাইনাস করো, কত হয়? 4,97,000 আমাদের 7,24,000। 7,24,000। কথা বুঝতে পারতেছি না আসলে। হ্যাঁ, বৃষ্টি, জি স্যার। আমরা যেটা যোগ করে যেটা নামালাম না, সেটা হচ্ছে এটা। হ্যাঁ, 4,97,000, এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমরা মাইনাস করিনি এখনো। মাইনাস করে যে আমাদের আয় থেকে 12,21,000 টাকা থেকে আমরা এটা যখন মাইনাস করবো, মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে গ্রস প্রফিট। তাহলে মাইনাস করলে কত হয়? 7,24,000। 7 লক্ষ। তাহলে এখানে হচ্ছে 7,24,000। এর নাম হচ্ছে কি? গ্রস প্রফিট। বৃষ্টি, বুঝতে পারছো? আচ্ছা, এই গ্রস প্রফিট থেকে আমরা কি করব? অপারেটিং এক্সপেন্স। হ্যাঁ, আমরা অপারেটিং এক্সপেন্সটা বাদ দেব। তাহলে অপারেটিং এক্সপেন্স আমাদের কি কি আছে এখানে দেখো। মাইনাস কি করব? অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুই ধরনের। একটি হচ্ছে হ্যাঁ, একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ, একটি হচ্ছে আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স,
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটি কি সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স। ওকে, তাহলে এখানে আমরা এক্সপেন্স গুলো দেখবো। আমরা এই পাশে কি কি আছে, এই পাশে যেটা ডাক দিয়েছি নীল কালিতে, প্রথমে আছে দেখো খরচের দিক দিয়ে প্রথমে আছে অ্যালাউন্স, এর কাজটা পরে করি আমরা। এখানে আছে যে স্যালারিস এক্সপেন্স। তাহলে স্যালারিস এক্সপেন্স কি, কোন স্যালারি, সেলস স্যালারি বলছে না অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি, সেটা কিন্তু বলা নাই। যদি বলা না থাকে তাহলে আমরা মনে করবো এটা অফিসে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে স্যালারিস এক্সপেন্স আছে কত, 1 লক্ষ টাকা, তাই না? তাহলে স্যালারিস এক্সপেন্স কি বাকি আছে? এখানে স্যালারিস এক্সপেন্স বাকি নাই, বাকি থাকলে যোগ হতো, ডিউ থাকলে যোগ হতো। তাহলে স্যালারিস এক্সপেন্স এখানে আছে কত, 1 লক্ষ টাকা। তাহলে এখানে লিখবো স্যালারিস এক্সপেন্স, লিখবো স্যালারিস এক্সপেন্স কত টাকা আছে, 1 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ টাকা স্যালারিস এক্সপেন্স এখানে লিখবো। তারপরে কি আছে, স্যালারিস এর পর আছে প্রিপেইড অ্যাডভার্টাইজিং। আমাদের অ্যাডভার্টাইজিং খরচের কথা বলছে, এটা যেহেতু সম্পদ আসে আমরা সমন্বয়ে যখন করতে যাব তখন এটা দেখবো। শুধু এক্সপেন্স গুলো আগে দেখবে। এখানে কি আছে, স্টোর এক্সপেন্স, তাই না? না সরি, তার আগে আছে ক্যারিজ আউটওয়ার্ড। ক্যারিজ আউটওয়ার্ড এটা হচ্ছে বহির্মুখী পরিবহন খরচ। তাহলে বহির্মুখী পরিবহন খরচ হলো তার মানে এটা বিক্রয়ের পরিবহন খরচ। এখানে লিখবো ক্যারিজ আউটওয়ার্ড সেলিং এক্সপেন্স। ক্যারিজ আউটওয়ার্ড কত আছে, এটা কোনো বাকি নেই। ক্যারিজ আউটওয়ার্ড আছে হচ্ছে 1 2 3 1 2 3 6000, না 6000 টাকা। আচ্ছা, তারপরে আছে স্টোর এক্সপেন্স। স্টোর এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, এগুলো সব আছে। তাহলে দুটাই লিখবো, স্টোর এক্সপেন্স এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, স্টোর এক্সপেন্স। আর কি আছে, জেনারেল এক্সপেন্স। স্টোর এক্সপেন্স আর জেনারেল এক্সপেন্স। আমাদের স্টোর এক্সপেন্স আছে কত, 2 লক্ষ, আর একটা আছে কত, 65,000, তাই না? এগুলো কোনো কিছু বাকি বকে এখানে নেই, এখানে বলা নেই যে বাকি আছে। তাহলে স্টোর এক্সপেন্স কত, 2 লক্ষ, আর এটা কত, 65,000। 2 লক্ষ 65,000। হ্যাঁ, তাহলে এখানে লিখবো 2 লক্ষ, এটা হচ্ছে কত, 65,000। যদি ডিউ থাকতো কি হইতো বলতো, ডিউ থাকলে মানে বকেয়া থাকলে যোগ হতো, হ্যাঁ, আর অগ্রিম থাকলে মাইনাস হতো। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আছে আর কি খরচ আছে, রেন্ট ইনকাম আছে। রেন্ট ইনকাম আমাদের এটা হচ্ছে নন অপারেটিং ইনকাম। হ্যাঁ, তারপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা খরচ। বীমা খরচের কোনো কিছু বলা আছে সমন্বয়ে, বলা নেই। বীমা খরচের কোনো কিছু বলা নেই, এর নিচে সমন্বয়গুলোতে এগুলো কোনো কিছু বলা নেই। তাহলে বীমা খরচটা হচ্ছে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা দেওয়া আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে 4000 টাকা। 4000 টাকা লিখবো। আচ্ছা, এতক্ষণ আমরা রেওয়া মিলের খরচগুলো দেখলাম। এখন আমরা সমন্বয়ে কি খরচ আছে দেখ বলা আছে। 1 নম্বর বলা আছে প্রিপেইড অ্যাডভার্টাইজিং ওভার দ্য মান্থ সেপ্টেম্বর, কভার দ্য মান্থ সেপ্টেম্বর 2009 টু মার্চ এত। এটা আমরা আগে হিসাব করলাম 7 মাস যাবে না? আমাদের এই যে অ্যাডভার্টাইজিং হিসাব করলাম কত মাস যাবে, 7 মাস। তাহলে প্রিপেইড অ্যাডভার্টাইজিং যাবে 7 মাস। 7 মাস যাবে। আমাদের হচ্ছে শুরু হবে কখন থেকে, খরচটা শুরু হবে কখন থেকে? হ্যাঁ, সেপ্টেম্বর 2009 থেকে শুরু হবে। তাহলে অঙ্কটা আমাদের শেষ কবে করছি, ডিসেম্বরে। তাহলে এই ডিসেম্বর টু সেপ্টেম্বর কয় মাস হচ্ছে,
4 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস। তাহলে প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আমাদের দেওয়া আছে কত? 21,000 টাকা। তাহলে 21,000 টাকা প্রিপেইড দেওয়া আছে, অগ্রিম দেওয়া আছে, সেটা হচ্ছে 7 মাসের জন্য। তার 7 দ্বারা ভাগ করব, 1 মাসে বাড়বে। আর এই 2009 সালে কয় মাস অতিবাহিত হয়েছে? 4 মাস, তাই না? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে গুণ করে 3 7 21, 3 4 12,000 টাকা হবে, তাই না? এটা কি বুঝতে পেরেছ? মানে জি স্যার। 21,000 টাকার মধ্যে 12,000 টাকা খরচ হয়েছে 2009 সালে, আর বাদ বাকি বাদ দিলে কত থাকে? 9,000। সে 9,000 টাকা প্রিপেইডই থাকবে সামনে বছরের জন্য, ওটা অ্যাসেট হিসেবে থাকবে। তাহলে আমরা এখানে দেখাবো কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কি বলতো? বিজ্ঞাপন খরচ। বিজ্ঞাপন খরচ হচ্ছে সেলিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত হবে? 21,000 টাকা ভাগ 7 গুণন 4 সমান কত? 12,000। তারপরে কি বলা আছে? এন্ডিং ইনভেন্টরি। এটার কাজ তো আমাদের হয়েছে একবার। তারপরে ক্রেডিট সেলস, এটার কাজ হয়েছে একবার। নাহার উইথড্র, এটা হয়েছে। অ্যালাউন্স ফর ডার্ট প্লেস। এখন নিচের শেষের দুটো আছে, দেখো। এখন আমরা এর শেষের দুটো আছে, শেষের দুটো কি বলা আছে? অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। আমাদের সমন্বয় কি আমাদের ব্যাড ডেটসের কথা বলা আছে? সমন্বয় নাই। তাহলে সমন্বয় ব্যাড ডেটসের বলা নাই, কিন্তু অ্যালাউন্স আছে। এই যে অ্যালাউন্স আছে, তাহলে সমন্বয়ের যে অ্যালাউন্স থাকবে, সমন্বয়ের যে অ্যালাউন্সটা থাকবে এটা হচ্ছে ওল্ড। সমন্বয়ের অ্যালাউন্সটা কি? এটা ওল্ড। আর সরি, রেওমিলের যে অ্যালাউন্সটা থাকবে, যে রেওমিলের যে অ্যালাউন্সটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ওল্ড। আর এক সমন্বয়ে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নিউ। এটা হচ্ছে নিউ। তাহলে নতুন যোগ নতুন মাইনাস পুরাতন, নতুন নতুন যোগ পুরাতনটা বাদ, এই ফর্মুলাটা আমরা অনুসরণ করব। তাহলে এখানে আমাদের নতুন ব্যাড ডেটস হচ্ছে এত, আর তারপরে আমাদের 5% করতে হবে। তাহলে 5% করলে আমরা এখানে জায়গা হবে না, এখানে এটা একটু আরেকটু টানি। ওকে, তাহলে এখানে আমাদের এই সেলিং এক্সপেন্সে আমাদের লিখতে হবে কি? ব্যাড ডেটস এক্সপেন্স, নতুন নতুন যোগ পুরাতনটা বাদ। তাহলে এখানে লিখবো আমরা ব্যাড ডেটস এক্সপেন্স। ব্যাড ডেটস এক্সপেন্স হয়েছে কত? 6,000 না? যোগ এর সঙ্গে নিউ অ্যালাউন্স বা অ্যালাউন্স নিউ। নিউ অ্যালাউন্স কত হবে? দেখো, নতুন অ্যালাউন্স কি করতে বলছে এখানে? যে 5% আমাদের অ্যালাউন্স রাখতে হবে। কার উপর? রিমেইনিং অ্যাকাউন্ট রিসিভেবল, অবশিষ্ট অ্যাকাউন্ট রিসিভেবলের উপর। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত? অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত? দেখো এখানে সম্পদ, এই যেটা 3 লাখ। 3 লাখ ছিল না? অ্যাকাউন্ট রিসিভেবল 3 লাখ টাকা ছিল। তাহলে 3 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল ছিল। এখানে আমাদের ক্যালকুলেশন একটু করতে হবে। 3 লাখ টাকা ছিল। এখন এই 3 লাখ থেকে খেয়াল করো, এখানে বলা আছে যে বিক্রয় হয়েছে লেখা হয়নি, 3 নাম্বার সমন্বয়। বিক্রয় হয়েছে লেখা হয়নি 2,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে যাবে না? বাকিতে বিক্রয় হয়েছিল। তাহলে এখানে এটা 2,000 টাকা আমাদের বিক্রয় যেটা হয়নি সেটা যোগ করতে হবে। আচ্ছা, যোগ করার পর আর আমাদের যে ব্যাড ডেটস যেটা হয়েছে, সরি, ব্যাড ডেটস হয়েছে কত? 6,000। সে 6,000 টাকা মাইনাস করতে হবে। অর্থাৎ একটা বিষয় খেয়াল করে, এখানে এটা তোমাদের একটু হয়তো অপরিষ্কার লাগবে। 3 লক্ষ টাকা তো রেওয়া মিলে ছিলই, তাই না? আর বাকিতে বিক্রয় করেছি কিন্তু সেটা লেখা হয়নি 2,000 টাকা।
মানে দেনাদার লেখা হয়নি, তাহলে তো এখন বেশি বেড়ে যাবে, তাই না? তো যোগ করতে হবে, 3,02,000 হবে। 3,02,000 এর মধ্যে আমরা এই যে ব্যাড ডেপস দিতে পারতেছি না কত, 6,000, তাহলে 6,000 মাইনাস করব। মাইনাস করলে আমাদের কত থাকবে, 4,000 টাকা যদি মাইনাস করি, তাহলে মাইনাস করলে 2,96,000 টাকা। 96,000। আচ্ছা, এটা টাকা ধরবো না, 2,96,000। তাহলে এটা মাইনাস করলে 2,96,000 টাকা। এর উপর কত পার্সেন্ট, এটা হচ্ছে নাম হচ্ছে অবশিষ্ট দেনাদার। তাহলে এর উপর আমাদের ধরতে হবে কত পার্সেন্ট, 5%। 5% করে তো 2,96,000 উপর 5%। স্যার 14,800। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো 14,800। তাহলে এটা এখন আমরা যোগ করব। স্যার এই পাশে করে লিখতে পারি না? না, এটা সেলিং এক্সপেন্স, এটা সব যোগ করে এরপর দিব পরে। তাহলে 14 আসছে 20,800। এখান থেকে মাইনাস করব ওল্ড অ্যালাউন্সেস। ওল্ড অ্যালাউন্স কত আছে, মানে রেয়ামিলে যেটা ছিল, রেয়ামিলে ছিল কত ওল্ড অ্যালাউন্স, এই যে ছিল হচ্ছে 10,000 না, এই যেটা 10,000 ছিল। তাহলে ওল্ড অ্যালাউন্স 10,000 টাকা মাইনাস করলে হবে কত, 10,800। ওকে, এই 10,800 খরচ হিসেবে ওপর পার করে দিব আমরা। আচ্ছা, সমন্বয়ে আর কি বলা আছে, এই ওমর আসো, বুঝতে পারছো এটা কাজ কিভাবে হয়? জি স্যার। আচ্ছা, তাহলে অ্যালাউন্সের কাজটা সব সময়ের জন্য এইভাবেই চলবে। তারপর আছে ফার্নিচার ফিটিং এর উপর ডিপ্রিসিয়েশন হবে কত, 15%। তাহলে এখানে লিখবো কি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার ফিটিং, এখানে লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভে যাবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার অ্যান্ড ফিটিং। তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 15%। ফার্নিচার অ্যান্ড ফিটিং আছে কত, যে ফার্নিচার অ্যান্ড ফিটিং আছে হচ্ছে কত, 1 লক্ষ। 1 লক্ষের 15% কত, 15,000। 15,000 না, এই 15,000। আর কোনো খরচ আমাদের নেই এখানে, সমন্বয় আমাদের এরিয়া মিলে এগুলো তো দেখলামই, তারপরে আবার সমন্বয় থেকে আমরা এটা করলাম, আর কোনো আমাদের খরচ টরচ নেই। তাহলে না থাকলে আমরা এটা অ্যাডমিনিস্ট্রেটিভটা যোগ করে এবার পার করে দিব, আর এই পাশে এই সেলিংটা যোগ করে এবার পার করে দিব। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ সবগুলো যোগ করো, 2 লাখ আর 3 লাখ, 3 লাখ 3,70,000, 80, 84, 3,84,000। আর এই সাইডে 18,000, 18,000, 8,000, 26,000, সরি 18,000, 10,000, 28,000, তাই না, 28,800। এখন এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এখন খেয়াল করো, এই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখন এখানে আমাদের এই সেলিং এক্সপেন্স, এই দুটা যোগ করো, 4,12,800। 4,12,800 না, তাহলে এখানে আমরা লিখবো 4,12,800। এটার নাম হচ্ছে কি, অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্স, টোটাল অপারেটিং এক্সপেন্স। এখন আমরা বাদ দেব 4,12,800, আমরা এখান থেকে বাদ দেব 3,11,200। 3 লক্ষ 11,200। এর নাম কি, অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম, এই অপারেটিং ইনকাম থেকে আমরা কি করব, আমরা নন অপারেটিং আয়গুলো আমরা যোগ করব, আর নন অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দেব। যোগ
নন অপারেটিং ইনকাম বা রেভিনিউ। আচ্ছা, নন অপারেটিং ইনকাম আমাদের কি কি আছে এখানে? রেন্ট ইনকাম, আমাদের এই যে রেন্ট ইনকাম হয়ে গেল, রেন্ট ইনকাম, তাই না? রেন্ট ইনকাম আছে, আর কোনো ইনকাম আছে? আর কোনো কিছু নেই। তাহলে রেন্ট ইনকাম আমরা এখানে লিখবো, বাপরে বাপ অঙ্ক বড় রে। Okay. তাহলে এখানে আমরা কি লিখবো? রেন্ট ইনকাম। রেন্ট ইনকাম কত টাকা? 50% এ আমাদের রেন্ট ইনকাম কত? 11,000 টাকা, তাই না? তাহলে রেন্ট ইনকাম এখানে আমাদের 11,000 টাকা হচ্ছে 50%, যোগ ডিউ আছে কত? অর্ধেক। অর্ধেক আছে 11,000 টাকা পাইছি, আরো অর্ধেক তার মানে পাবো। তাহলে এখানে লিখবো ডিউ। ডিউ কত? 11,000 টাকা। 50% 11,000 হলে ডিউ হবে 11,000 টাকা। মোট হচ্ছে কত? 22,000 টাকা। 22,000 যোগ করো, বললে 3,33,200। তারপরে মাইনাস, এই দাঁড়াও 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 দাঁড়াও, আরেকটা ইনকাম আছে তো, এখানে না বাবা। রেন্ট ইনকাম হচ্ছে 11,000 টাকা, এটা হচ্ছে ডিউ আছে 11,000 টাকা। মোট হচ্ছে কত? 11 দুগুণ 22,000 টাকা। আর এটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের উপর সুদ বাকি আছে না, এই যে ইনভেস্টমেন্ট করছি তার উপর আমরা সুদ পাবো। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে কত? 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপর ইন্টারেস্ট রেভিনিউ কত হবে? যোগ ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট লিখলে হবে, বা ইন্টারেস্ট রেভিনিউ লিখলে হবে। ইনভেস্টমেন্ট, আচ্ছা ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট করা আছে কত? 50,000। তাহলে 50,000 কত পার্সেন্ট? 10%। তাহলে 50,000 টাকা গুণন 10% করার পর যেটা বাড়াবে সেটা হচ্ছে 1 বছরের জন্য বাড়াবে, ভাগ 12। কয় মাসে এটা আছে? ইনভেস্টমেন্ট করছি কখন? 1/7/9। তাহলে 1/7/9 মানে জুলাইয়ের 1 তারিখ থেকে তাহলে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? এই যে ডিসেম্বর পর্যন্ত। অঙ্ক করতেছি কয় মাসের? আমরা অঙ্ক করতেছি কয় মাসের? 1 বছরের। ইনভেস্টমেন্ট 1/7 থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে? 6 মাস। তাহলে 6 মাস হচ্ছে, তার মানে এই যে পার্সেন্টেজ করে যেটা বাড়াবে সেটা 1 বছরের জন্য ইন্টারেস্ট বাড়ায়, এটাকে 12 দ্বারা ভাগ করবো আর 6 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 2,500। 5,000 10% হচ্ছে কত? 5,000 10% হচ্ছে 5,000। তার অর্ধেক বছর করতে গেলে কত? 2,500, তাই না? এই দুটো এখন যোগ করে পার করে দেবো। 24,500, এটা যোগ করো। 24,500। হ্যাঁ, তাহলে যোগ করলে কত হচ্ছে? 3,35,000। 3,13,700। হ্যাঁ, 3,13,000 হবে কেন? 35,700। আচ্ছা, এটা গেল অপারেটিং ইনকাম। এখন মাইনাস কি করব? অপারেটিং নন অপারেটিং এক্সপেন্স। বিশাল বড় করে অনেক বড় অঙ্ক। এখন আমরা এখান থেকে কি করব? নন অপারেটিং
অপারেটিং ইনকামটা যোগ হলো, আর নন অপারেটিংটা আমরা কি করবো, বাদ দেবো, মাইনাস নন অপারেটিং এক্সপেন্স। নন অপারেটিং এক্সপেন্স এখানে একটাই আছে, সেটা হচ্ছে কি, এই যে লোনের উপরে যেটা 1/7 এর 6 মাসের সুদটা বাকি আছে, লোনের উপর সুদ দিতে হবে আমাদের, ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এখানে আমরা লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা আছে, আমাদের লোন কত টাকা আছে, একসাথে এত 40,000 না, তাহলে লোন আছে 40,000, 40,000 উপর 10%, তাহলে 40,000 গুণন 10%, পুরো যেটা 12 হবে সেটা 12 মাসের জন্য 12 ভাগ 12 গুণন 6, তাহলে কত হচ্ছে, 2,000 টাকা হবে। মানে 1 বছরের জন্য হচ্ছে কত, 1 বছরের জন্য 10% করলে 4,000, 4,000 6 মাসে কত, 2,000, বাদ দিলে হচ্ছে কত, 1,33,700, সরি 3,33,700, তাহলে 3,33,700, এটা আমাদের নেট ইনকাম। এটা হচ্ছে নেট ইনকাম। এভাবে আমরা নেট ইনকাম করবো, অনেক বড় একটা অঙ্ক, হিউজ বড়, এত বড় তোমাদের দিবে না, 2000 ওই লাস্ট বছরে দেখে এটা দিয়েছে, হিউজ বড়, এত বড় অঙ্ক। অঙ্কগুলো স্যার অনার্স লেভেলে আসে, আমাদের স্যার এত কঠিন আসে না। আচ্ছা, যাক এখানে কি কি জিনিসগুলো আছে, মানে এতগুলো থাকবে না, মানে অনেক খুঁটিনাটি বিষয়গুলো এই অঙ্কে আছে। হ্যাঁ, হয়তো এতগুলো দেওয়া থাকবে না, যে কোনো একটা দেওয়া থাকবে, ইন্টারেস্ট এটা দেওয়া থাকলো, হয়তো অন্যগুলো দেওয়া থাকবে না। তাহলে এই ব্যবহারগুলো কোথায় কি হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, আমরা এই অঙ্কের ব্যালেন্স শিট তোমরা ট্রাই করবে, ব্যালেন্স শিট তোমরা একটু বাসায় ট্রাই করবে, না মিললে আগামীকাল দেখবো, দেখে আগামীকাল একটা অধ্যায় করাবো, গুরুত্বপূর্ণ অধ্যায় কারেন্ট লাইবিলিটিস, একদিন করে একদিনের অধ্যায় শেষ করবো। ওটা কারেন্ট লাইবিলিটিস একদিনে শেষ হবে। হ্যাঁ, জি স্যার। আগামীকাল শেষ করবো অধ্যায়টা। আর তারপরে পার্টনারশিপের সহজ দুটা অঙ্ক করব, দুইটা অঙ্ক স্যার প্ল্যান্ট সম্পত্তি চ্যাপ্টারটা করাবেন, প্ল্যান্ট সম্পত্তি। প্ল্যান্ট অ্যাসেট তো করাইছি। স্যার করেই ফেলছেন ওটা? হ্যাঁ, ওটা তোমার যে ইউটিউবে ক্লাসগুলো দিয়ে আছে, দেখো, যদি না ইয়া হয় তাহলে তখন ইয়া করো। তো ঠিক আছে, তাহলে আমার খাবার ডাকতেছে। তা শোনো, তুমি একটু বাসায় দেখো, আমরা আগামীকাল ওই অধ্যায়টা শেষ করবো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ, স্যার আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।